নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ বেশ সকাল সকাল চলে এসেছি এমন একটি জায়গায়, যে জায়গাটা কিন্তু আমাদের সকলের খুব প্রিয় এবং পছন্দের জায়গা। যে জায়গাটা নিয়ে জড়িয়ে আছে আমাদের অনেকটা আবেগ। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ এসেছি আমাদের সকলের প্রিয় বেলুড় মঠে। বেলুড় মঠটা আজকে আমি একটু ঘুরবো, চেষ্টা করবো আপনাদের সঙ্গে জায়গাটা একটু শেয়ার করার। এখানে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে কি কি দর্শনীয় স্থান আছে, কি কি দ্রষ্টব্য আছে, এবং তার সঙ্গে আপনারা সকলেই জানেন বেলুড় মঠে রয়েছে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা। এই ভোগ প্রসাদও আমরা আজকে নেব। এই ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে, তার জন্য কখন আসতে হবে, আর বেলুড় মঠ কখন খোলা থাকে, কোন সময় আসলে আপনারা বেলুড় মঠ ঢুকতে পারবেন, দেখতে পারবেন, সমস্ত কিছু সবকিছু নিয়েই আমার আজকের ভিডিও। তাই আপনারা যারা বেলুড় মঠ আসতে চাইছেন আগামী দিনে এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন, তারা সকলে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন তাহলে এখান থেকে শুরু করি আমার আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি এখানে কিভাবে আসবেন। বেলুড় মঠে অনেক দিক থেকেই আসা যায়। যদি হাওড়া স্টেশন হয়ে আসেন তাহলে হাওড়া থেকে একটা ডাইরেক্ট ট্রেন আছে, সেই ট্রেনে করে এসে বেলুড় স্টেশনে নামতে হবে। যেটা এখন দেখছেন সেটা হলো বেলুড় স্টেশন, বেলুড় মঠ স্টেশন। তবে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন খুবই কম বেলুড় মঠের। সেক্ষেত্রে হাওড়া থেকে বেলুড়ের যে কোনো ট্রেন ধরে চলে আসুন বেলুড় স্টেশনে, সেখান থেকে অটোতে করে চলে আসুন এখানে। হাওড়া বা ধর্মতলা থেকেও অনেক বাস আসে এখানে। বাস বা অটোতে করে আসলেও আপনাকে এখানেই নামিয়ে দেবে। এখানে এই যে যেটা দেখছেন এটি হলো বেলুড় মঠের বাস স্ট্যান্ড। ঠিক বেলুড় মঠ স্টেশনের পাশেই এই বাস স্ট্যান্ডটি অবস্থিত। যেদিক থেকেই আসুন না কেন, যে কোনো কিছুতে আসলেই আপনাকে নামতে হবে ঠিক এইখানটায় যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এরপর এই যে তোরণটা দেখছেন সামনে, এই তোরণ দিয়েই প্রবেশ করতে হবে। এখান থেকে 2 মিনিটে হাঁটা পথে পৌঁছে যান বেলুড় মঠ। এছাড়াও দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গা পার হয়েও আপনারা পৌঁছে যেতে পারেন বেলুড় মঠে। বেলুড় মঠে যদি আপনারা নিজস্ব ভেহিকেল নিয়ে আসেন তাহলে পার্কিং কোথায় করবেন এবার জানিয়ে রাখি। যদি 2 চাকা নিয়ে আসেন, বেলুড় মঠের মেন গেট থেকে ডান দিকে যে রাস্তাটা আমি এখন দেখাচ্ছি, একটু হেঁটে গিয়ে পোস্ট অফিস পড়বে, তার পাশেই রয়েছে একটি বড় মাঠ, সেখানেই 2 চাকা রাখতে পারেন। এই যে দেখছেন যে গেটটি, এর ভেতরে রয়েছে একটা বড় মাঠ, এখানে এসে 2 চাকা আপনারা রাখতে পারেন। পার্কিং চার্জ 10 টাকা। আর যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে পার্কিং, সেখান থেকে 300 মিটার দূরেই রয়েছে বেলুড় মঠ। চলুন তাহলে এবার মঠের ভেতর প্রবেশ করা যাক। মঠটি প্রতিদিন সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই যে গেটটি দেখছেন এটি হলো বেলুড় মঠের মেন গেট। প্রবেশ করলাম মঠের ভেতরে। মঠের ভেতরে প্রবেশ করলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে গাছপালা, সত্যিই মনে আসে একটা বিরাট প্রশান্তি। মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত রয়েছে। ঢুকেই বাঁ হাতে পড়বে সেই বিল্ডিংটি, সেটি হলো একটি মিউজিয়াম, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তাদের কয়েকজন শিষ্যের ব্যবহৃত দ্রব্য সামগ্রী রক্ষিত আছে। ঢোকার সময় ডান দিকে পাবেন এই শৌচালয় বা টয়লেট। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা টয়লেট রয়েছে। এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এইখানেই আপনাদের জুতো রাখতে হবে। এটা হচ্ছে নিঃশুল্ক জুতো ঘর, অর্থাৎ ফ্রি অফ কস্টে আপনারা এখানেই জুতো রাখতে পারেন। আর জুতো রাখার ঠিক পাশেই রয়েছে এটাদের এনকোয়ারি। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে এই অনুসন্ধান অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এখানে বেশ কিছু বইও আপনারা পেয়ে যাবেন, ঠাকুরমার স্বামীজির ছবি, এইসব জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবেন। এই হলো মেন মন্দির। বেলুড় মঠের কেন্দ্রেই রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি, যেটি হলো শ্রীরামকৃষ্ণ মন্দির। এটি হলো রামকৃষ্ণদেবের নতুন মন্দির। এই মন্দিরটি হিন্দু, ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরের জানলা এবং অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কথিত আছে বিভিন্ন দেশের স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুড় মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। এরপর স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ মন্দিরের নকশা প্রস্তুত করেন। বিজ্ঞানানন্দ মহারাজ পূর্বাশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। এরপর মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন।
বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রী শ্রী মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ এবং রামকৃষ্ণ মিউজিয়াম। বেলুড় মঠ বা যে কোনো রামকৃষ্ণ মঠ বা মিশনের একটি বৈশিষ্ট্য হলো ফুল দিয়ে সেই মঠটাকে সুন্দর করে সাজানো। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেরকমই সুন্দর বেশ কিছু ফুলের গাছ, তবে শীতকালে আরও বেশি দেখা যায়। আমরা এখন যাচ্ছি প্রসাদের কুপন নেওয়ার জন্য। এই হলো মেন মন্দির। মেন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরেই যেতে হবে। মেন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বেলুড় মঠের অফিস ঘর। সেই অফিস ঘর থেকেই আমাদের কুপনটা সংগ্রহ করতে হবে। চলুন আমি সেখানে অফিস ঘরের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সামনেই যে দূরে গঙ্গার তীরবর্তী যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে বিবেকানন্দ ঘর। এখানেই বিবেকানন্দ থাকতেন। স্বামী বিবেকানন্দ এই ঘরেই বাস করতেন। এই হলো মঠ অফিসে ঢোকার রাস্তা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রামকৃষ্ণদেবের যে পুরনো মন্দিরটি সেটি এখানেই রয়েছে। আর স্বামী বিবেকানন্দ যে গাছটি লাগিয়েছিলেন আম গাছটি সেটি রয়েছে। স্বামী বিবেকানন্দের ঘর রয়েছে, আর রয়েছে ভাইস প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার। আমরা এখন এই অফিসে যাব। চলে এলাম মঠ অফিসের সামনে। শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পিছনেই মঠ অফিস। ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে গেলে অথবা কোনো ডোনেশন দিতে গেলে এই মঠ অফিসেই যোগাযোগ করতে হবে। আমরা মঠের অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি। এই হলো কুপন। আপনাদের জানিয়ে রাখি, ভোগের কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই। আপনারা যে কোনো মূল্যেই এই কুপন সংগ্রহ করতে পারেন। আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। এবং এখানে 11টা 15 সময় ভোগের হলের দিকে যেতে হবে। ওখানে গিয়ে লাইন দিতে হবে। 11:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। এই যে আম গাছটি দেখছেন, এই স্বামীজির ঘরের ঠিক পাশে এই আম গাছটি। এই আম গাছের তলায় ক্যাম্প খাট পেতে স্বামীজি বসতেন এবং ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎও করতেন। বেলুড় মঠের জমিটা যখন 1898 সালে কেনা হয় তখনও এই গাছটি ছিল। আর গাছটির ঠিক পিছনেই হলো স্বামীজির ঘর, যেই বাড়িটি দোতলা একটি বাড়ি, যেই বাড়ির দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন। আম গাছের ঠিক বাঁ দিকে যে সিঁড়িটি উঠে গেছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো শ্রী শ্রী ঠাকুরের পুরনো মন্দির। দোতলাতে রয়েছে ঠাকুরের পুরনো মন্দির। আপনারা আসলে অবশ্যই ঠাকুরের পুরনো মন্দিরটা দর্শন করবেন। এই যে বড় স্ক্রিনটি দেখছেন, এইখানে যখন সন্ধ্যারতি হয় তখন এইখানে দেখানো হয়। যারা ভক্তরা যারা থাকে, যারা ভেতরে গিয়ে দেখছেন না, এখানে বসে কিন্তু বা এখানে দাঁড়িয়ে দেখতে পারেন স্ক্রিনে। আর ঠিক আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়েও বেশ কয়েকটি মন্দির আছে। যেই প্রধান মন্দিরটি আমি দেখালাম এর আগে, যেটি রামকৃষ্ণ মন্দির, তাছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। স্বামীজির মন্দির রয়েছে সারদা মায়ের মন্দির, আর রয়েছে ব্রহ্মানন্দ মন্দির। আমি একে একে সব মন্দিরগুলো আপনাদের একটু করে দেখিয়ে দেবো। এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রহ্মানন্দ মন্দির। ব্রহ্মানন্দ মহারাজকে ঠাকুর নিজের মানসপুত্র হিসেবে মনে করতেন এবং স্বামীজি তাকে রাজা মহারাজ বলে ডাকতেন। ইনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটিতে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পিত হয় সেই স্থানের ওপর 1924 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। চলে এসেছি ঠিক গঙ্গার কাছে। এই হলো গঙ্গার ঘাট। এই গঙ্গার তীরেই আমাদের বেলুড় মঠটি অবস্থিত, আপনারা সকলেই জানেন। আর এই ঠিক উল্টো দিকেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আর এই মন্দির, এই বেলুড়, এখানে এসে কিন্তু আপনারা স্নান করতে পারেন, গঙ্গাতে স্নানও করতে পারেন। স্নান করার জন্য জামাকাপড় ছাড়ার জন্য ছোট্ট জায়গাও করে দেওয়া হয়েছে, সেখানে জামাকাপড় ছেড়ে নিতে পারেন। যারা যদি কেউ গঙ্গা স্নান করতে চান এখানে এসে করতে পারেন। গঙ্গার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী মায়ের মন্দির। এই যে মন্দিরটি দেখছেন, গঙ্গামুখী মন্দিরটি, সেটি হলো শ্রী শ্রী সারদা মায়ের মন্দির। সারদা মায়ের গঙ্গা ছিল খুব প্রিয়, তাই মায়ের মন্দিরটি গঙ্গামুখী করা হয়েছে। 1920 সালে শ্রী শ্রী সারদা মায়ের মৃত্যুর পর তার পবিত্র দেহকে এখানেই ভস্মীভূত করা হয় এবং এরপর 1921 সালে এখানেই মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এবার যে মন্দিরটি দেখছেন এটি হলো স্বামীজির মন্দির। খুব সুন্দর একটি মন্দির, গঙ্গার তীরে দেখার মতো। আর পাশেই রয়েছে স্বামীজির লাগানো বেলগাছ। এই যে বেলগাছটি দেখছেন, এইখানে ছিল আগে স্বামীজির লাগানো একটি বেলগাছ, এখন সেই জায়গাতে আরেকটি বেলগাছ লাগানো হয়েছে। এই বেলগাছের নিচে বসেই স্বামী বিবেকানন্দ বসতেন এবং স্বামীজির ইচ্ছানুযায়ী তার শরীর এর গাছের পাশেই জমিতে তার দাহ করা হয়েছিল এবং এখানেই এখন এই মন্দিরটি অবস্থিত। বিবেকানন্দ মন্দিরটি যেটি দেখছেন এখানেই অবস্থিত।
এখন যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটিকে বলা হয় সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 7 জন শিষ্যের পুণ্যদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়। বর্তমানে সমাধিপীঠের পূর্ব দিকের জায়গাটিতে সংঘের সন্ন্যাসীগণের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। ভোগ প্রসাদের কুপন কখন দেওয়া হয় এবার একটু জানিয়ে রাখি আপনাদের। দুপুর 11:30টার মধ্যে অর্থাৎ মঠ অফিস বন্ধ হওয়ার আগে এসে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই যেতে হবে প্রসাদ হলের দিকে। বেশ খানিকটা হেঁটে প্রসাদ হলে পৌঁছতে হবে। চলুন আপনাদের আমি প্রসাদ হলে যাওয়ার রাস্তাটা দেখাবো। আমরা যেহেতু এসেছিলাম বেশ গরমের মধ্যেই, সেই জন্য ভিড়টা বেশ কম ছিল, না হলে কিন্তু এখানে প্রসাদ নেওয়ার জন্য বেশ ভালোই ভিড় হয়, বেশ ভালোই লাইন পড়ে। প্রসাদ হলে যাওয়ার সময় এরকম পরপর জলের কল পাবেন, এখানে এসে আপনারা হাত ধুয়ে নিতে পারেন। গঙ্গার পাশ দিয়ে যাওয়ার রাস্তা করা রয়েছে, দেখতে পাচ্ছেন রয়েছে সুন্দর ছাউনি। এই রাস্তাটা ধরেই চলে যেতে হবে প্রসাদ হলের দিকে। চলে এলাম প্রসাদ হলের সামনে। এই যে বিশাল বড় বিল্ডিংটি দেখছেন এটি হলো প্রসাদ হল। এখানে বিশাল ব্যবস্থা রয়েছে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণের জন্য। এরকম র্যাম্প করা রয়েছে, অতএব যে কোনো কারোরই উঠতে কোনো অসুবিধা হবে না। প্রসাদ হলে যাওয়ার জন্য এই র্যাম্প ধরেই যেতে হবে। চলে এলাম প্রসাদ হলের ভেতরে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বিশাল আয়োজন, প্রচুর লোকের, একসাথে 10,000 লোকের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে বেলুড় মঠে। প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, সকলেই বসে পড়েছেন প্রসাদ নিতে। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি। সাধারণত বেলুড় মঠে খিচুড়ি দেওয়া হয়ে থাকে। ভোগ প্রসাদে খিচুড়ির সাথে ছিল একটা 5 মিশালি সবজি, এছাড়াও ছিল চাটনি এবং পায়েস। তবে সকলকে এখানে একটি অনুরোধ আমি করব, অযথা খাবার নষ্ট করবেন না, যতটুকু খেতে পারবেন সেইটুকুই নেবেন। কেউ যদি ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তাহলে এরকম কন্টেনার নিয়ে আসলে বেলুড় মঠ কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে ভোগ প্রসাদ দিয়ে থাকেন। খাওয়া দাওয়া হয়ে গেলে এইভাবে সব জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হয়। প্রচুর কর্মচারী রয়েছেন এই কাজগুলো করার জন্য। কি সুন্দর করে দেখুন পরিষ্কার করছে সব। প্রসাদ হলের ঠিক বাইরেই রয়েছে জলের কল, যেখানে এসে হাত ধুয়ে নিতে পারেন, এবং পাশেই রয়েছে ঠান্ডা খাবার জল, সেই পানীয় জলও সেখান থেকে নিয়ে নিতে পারেন। প্রসাদ গ্রহণ হয়ে গেলে বেরিয়ে যেতে হবে এই রাস্তাটি দিয়ে। এই গেট দিয়েই কিন্তু বেরোতে হবে, মেন গেট দিয়ে কিন্তু আর বেরোতে পারবেন না, কারণ মেন গেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দুপুর 11:30টার সময়। আপনারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে বেলুড় মঠে। আমি আপনাদের বেলুড় মঠে ঘুরিয়ে দেখালাম এবং এখানে কি কি দেখার আছে সেগুলি যেমন জানালাম, আবার তার সঙ্গে এখানে ভোগ প্রসাদ গ্রহণও আমি করলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওর মাধ্যমে। দেখালাম কিভাবে ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন, তার নিয়ম কানুন কি আছে, কিভাবে কুপন কাটবেন, কোথা থেকে কুপন কাটবেন, সবটাই দেখালাম। আমি এখন বেলুড় মঠের মেন গেটে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক 11:30টার সময় গেট বন্ধ হয়ে যায়, এখন বাজে প্রায় 12টা। আমরা ভোগ প্রসাদ নিয়ে বাইরে চলে এসেছি। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা ভোগ প্রসাদ গ্রহণ করছেন তারা কিন্তু যেখানে জুতো খোলার জায়গা রয়েছে বাইরে বেলুড় মঠে ঢুকেই যে ডান দিকে যে জুতো খোলার জায়গাটা রয়েছে, জুতো রাখার জায়গা রয়েছে, সেই জায়গাটা দেখালাম, ওখানে জুতো জমা রেখে যাবেন না, তাহলে কিন্তু আর ফেরার সময় মন্দির যেহেতু বন্ধ হয়ে যায় আপনারা জুতোটা ফেরত দিতে পারবেন না। তাই জন্য জুতোটা নিয়েই, ঠাকুর দর্শন করে জুতোটা নিয়েই কিন্তু ভোগ প্রসাদ হলে যাবেন। প্রসাদ হলে জুতো পরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ব্যাগ নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেটা জুতোটা নিয়েই তারপরে প্রসাদ হলে যাবেন, এবং প্রসাদ নিয়ে তারপরে মন্দিরের ঠিক বাঁ দিকে যে গেটটা আছে, সেই রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে আপনাদের ফেরত আসতে হচ্ছে মেন গেটের কাছটাতে। তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি ফিরবো খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।